আসলে আমাদের রাজ্যে অবস্থাটা কি? ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কমার্শিয়াল লজ যেটা শো করেছে, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্য থেকে সংগৃহীত, এখানকার গভর্নমেন্ট যা পাঠিয়েছে তার ভিত্তিতে। এটার মধ্যে কিন্তু একটা ব্যাপার সেবার আছে, আমি এটা বলবো না, এটার মধ্যে কিন্তু ব্যাপার সেবার আছে। কারণ এটা ঠিকঠাক মতো না দিলে ওই সেন্ট্রাল স্পন্সর স্কিমের টাকা পেতে একটু অসুবিধা হয়। এটাকে একটু কমিয়ে দেখাতে হয়, ইয়েস তোমার থেকে টাকা নিয়ে আমি এইটুকু প্রসিড হয়েছে, এইটুকু এগিয়ে গেছে, এগুলো নানা ব্যাপার সেবার আছে। তারপরে গিয়ে এই যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লসটা দেখবেন, এই সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের রাজ্যেই 2015-16 সালে আমরা টাকা চাইলাম, আমরা সিস্টেম ইমপ্রুভ করতে চাই যেটার মধ্য দিয়ে লসটাকে কমানো যায়, গ্রাহকদেরকে রিলিফ দেওয়া যায়। বললো ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নাও। বিশ্ব ব্যাংক আমাদের কাছে একটু চিন্তা ভাবনা ছিল এটা নেব কিনা, বললাম যে আসুক, কথাবার্তা হচ্ছিল, আলোচনা চলছিল ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে। তখনই কিন্তু স্মার্ট মিটারের আইডিয়াটা তখনই দিয়েছে যে না, স্মার্ট মিটার আপনাদের লাগাতে হবে। আমরা একবার স্টেট ফরওয়ার্ড টাকা দিয়ে দেবেন, না দিলে নেই, এইসব স্মার্ট মিটার লাগাতে পারবো না। পরে চিন্তা ভাবলাম, শেষ পর্যন্ত কন্ডিশনে আসা হলো যে এটা না দিলে তো আমরাও টাকা দেব না। তখন গিয়ে বললো যে এক্সপেরিমেন্ট হিসেবে 1 পয়সা দিতে পারবো না, এটা আপনাদের প্রজেক্টের মধ্যে ঢুকিয়ে এটা ফ্রি দিতে হবে। এক্সপেরিমেন্ট হিসেবে আমরা এটা লাগিয়ে দেখবো এক্সপেরিমেন্টটা কি। দেখলাম না, টাকা পাবো না, 1376 কোটি টাকা। বললে ঠিক আছে, মানলাম। এরপরে উঠে বললো যে স্মার্ট মিটার কিভাবে চলবে, কতটুকু বিল, এই সমস্ত সব আমাদের উপরে ছেড়ে, কারণ এখানেও হস্তক্ষেপ করতে চায়। আমি বললাম আপনার স্টেট গভর্নমেন্টের একটা অটোনমি আছে তো নাকি, একটা নির্বাচিত সরকারের তো তার একটা ক্ষমতা আছে, আপনি কি সেই নির্বাচিত সরকারের উপর আপনার টাকা দেওয়ার নামে হস্তক্ষেপ করতে চান? তো রাজ্য সরকারের অধিকার কেন হস্তক্ষেপ করছেন? অনেক এরপর ঠিক আছে যান, আপনারা নিয়ে যান। তারপরে গিয়ে আমরা এগ্রিমেন্টে সাইন করলাম, টাকা আসলো। এই আজকে যে সিস্টেম ইমপ্রুভ যেটা চলছে, এখনো কাজ শেষ করতে পারিনি, এটা 3 বছরে শেষ করার কথা ছিল, করতে পারিনি। তো সেই আপনার আগরতলা শহরে আমি একবার পরিষ্কার বলছি যেগুলি কি, আগরতলা শহরে জলের জন্য টাকা চাইলাম আমরা। এই কাটাখালের উত্তরাংশ, মিডল সিটি, 3টা পার্ট করে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখানে গিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলল আমি তোমাকে টাকা দেব, কিন্তু টোটাল এই জল সরবরাহ করার জন্য বিদ্যুৎ বিল থেকে, কর্মচারী বেতন থেকে সব টাকা আলাদা করতে হবে। এটা মানে টোটাল ডিপার্টমেন্টটাকে আলাদা করতে হবে, এবং এখানে গিয়ে যা খরচ হবে তার কমপক্ষে 80% টাকা কনজিউমার থেকে আদায় করতে হবে। আমরা বললাম দরকার নেই, আমাদের টাকা লাগবে না। অনেক ঝগড়াঝাটির পর বললো যে ঠিক আছে, তোমরা তো নর্থ ইস্টের ক্ষেত্রে 50% আদায় করতে হবে। আমরা বললাম 50% করবো না, 10% করবো না, 20% করবো, এটা আমাদের উপরে ছেড়ে দিন। আমাদের স্টেট গভর্নমেন্টে যদি টাকা থাকে আমরা কেন কনজিউমার থেকে নেব? আমরা এটা সাবসিডাইজ করে দেব। একটু বেকায়দা পড়ে গেলেন। শেষ পর্যন্ত বললে তাহলে ওয়াটার বোর্ড করে আলাদা করো। তাহলে ওয়াটার বোর্ডে কারা থাকবে? স্টেট গভর্নমেন্ট নমিনেট করবে। আপনাদের কথা তো শুনবো না আমরা, স্টেট গভর্নমেন্ট নমিনেট করবে কারা থাকবে না থাকবে। এটা প্রায় 6 মাস ধরে কথাবার্তা হলো, ঠিক আছে মেনে নিলাম, স্টেট গভর্নমেন্ট নমিনেট করবে, স্টেট গভর্নমেন্ট হাতেই ওয়াটার বোর্ড থাকবে। তা আমি তো টাকা নিয়েছি, কিন্তু জলের টাকা কি বাড়িয়েছি? গভর্নমেন্ট থেকে দিয়ে দিয়েছি আমরা। তাহলে সেখানে গিয়ে আসলে পরিষেবাটা, সব কথা শেষ কথা হলো সরকারটা দৃষ্টিভঙ্গি কি। সরকারটা যদি কমার্শিয়াল হয়, জনগণের প্রতি যদি তার দায়বদ্ধতা না থাকে, কবে সুদীপ দত্ত তার আলোচনার কনফুটটা কি? মানুষকে বাদ দিয়ে তো বিজ্ঞান প্রযুক্তি না, মানুষকে রাস্তায় বসিয়ে দিয়ে তার আয় উপার্জন রোজগার বন্ধ করে দিয়ে বিজ্ঞান প্রযুক্তি অনেক কিছু সৃষ্টি করলে করবে, কিন্তু এটা ব্যবহার করবে কে যদি তার হাতে পয়সা না থাকে, রোজগার না থাকে? কাজে এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইথ ম্যান পাওয়ার, এবং এটা তো আজকে চায়না তো সারা পৃথিবীতে টেক্কা দিচ্ছে এই ক্ষেত্রে। বিশ্ব এর ক্ষেত্রে তো এখন ওয়ার্ল্ডের মধ্যে প্রায় প্রথম জায়গায় চলে গেছে, কিন্তু তাদের দেশে কি লোকের কাজ খায়, লোকের কাজ চলে যাচ্ছে বা ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে? ঘটনা কিন্তু তা না।
তাহলে ডিফারেন্সটা এই জায়গায় দৃষ্টিভঙ্গির এবং পার্থক্য, এবং এই বিষয়গুলি সম্পর্কে মানুষের কাছে আমাদের প্রচারে নিয়ে যেতে হবে। আপনাদের রাজ্যে বিদ্যুৎ নিগম সিরিয়াস জায়গায় গিয়েছে, যে হিসাব যেটা দেখে যে 250 না কত কোটি টাকা, এটা অ্যাকচুয়ালি আমার কাছে যা খবর, ব্যাংকের থেকে প্রচুর পরিমাণ লোন নিয়েছে, দেনা শোধ করতে পারছে না, গ্যাসের টাকা দিতে পারছে না, বিদ্যুৎ কেনার টাকা দিতে পারছে না, প্রায় 1000 কোটি টাকার উপরে এখন ঋণগ্রস্ত এই নিগম। যে কোনো সময় এটা বলে দিতে পারে যে এটা দেউলিয়া হয়ে গেছে, তারপর তো যা হওয়ার তাই হবে, বেসরকারিকরণ হয়ে যাবে। এবং কি সূক্ষ্মভাবে এই বড়মুড়া প্রজেক্ট আমরা অনেক টাকা, জনগণের টাকা দিয়ে আমরা করেছি এই বড়মুড়া প্রজেক্ট, আপনারা জানেন, গ্যাস বেসড। এখান থেকে যে বিদ্যুৎ, এটাকে কম্বাইন সাইকেলে কনভার্ট করলে আমরা কোনো প্রকার যেই গ্যাসটা পোড়ায় সেখানে আর নতুন গ্যাস লাগবে না, উপর যে হিটটা উঠে এই হিট থেকে একটা কম্বাইন সাইকেল সিস্টেমে গেলে আমরা আরও ইন এডিশন প্রায় 20 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। আমরা প্রজেক্ট পাঠালাম, প্রায় ফাইনাল স্টেজে এসেছিল। সেম রুকিয়াতে আরও 65 মেগাওয়াট বিদ্যুৎ এই হিটটাকে কাজে লাগিয়ে, হিটটা উপরে যায়, এই হিটটাকে লাগিয়ে সেখানে কম্বাইন সাইকেলে কনভার্ট করার জন্য প্রজেক্ট পাঠালাম আমরা। ডম্বুর প্রজেক্ট, এটাকে উন্নত করার জন্য, জলাশয়টাকে উন্নত করা, বাঁধটাকে আরও ভালো করা, টারবাইনগুলো চেঞ্জ করা, বহু পুরনো, একটা 1976 আর একটা 1982, এই দুটো টারবাইন চেঞ্জ করলে এখান থেকে 15-20 মেগাওয়াট বেশি বিদ্যুৎ পাওয়া যাবে, জলাশয়টাকে একটু উন্নত হবে। না, এই 3টা প্রজেক্টই পাঠানোর কিছু হয়নি। মধ্যে কিছু বল্লা টল্লার বিদ্যুৎ কর্মী ইউনিয়নের সম্মেলন টম্মেলন এই বিষয়গুলি খুব আলোচনা হয়েছে, এখন গিয়ে বলছে রুকিয়ার প্রজেক্টটা করো। আরে তুমি যে প্রজেক্টটাকে কম্বাইন সাইকেলে কনভার্ট করার আগে যে টারবাইনগুলো চলতো, এই টারবাইনগুলো তো মুখ থুপড়ে পড়েছে, মেনটেনেন্স নেই। আগে তো টারবাইনগুলো চালু করবে, তারপরে হিট দিয়ে তুমি কম্বাইন সাইকেলে যাবে। এখন তো আসলে টারবাইনই তো বন্ধ হয়ে গেছে। শুনলে আশ্চর্য হবেন, যেই নিগম তার নিজস্ব উৎপাদন 100 মেগাওয়াটের মতো থাকতো, সেই নিগমের এখন উৎপাদন আমার মনে হয় একটা টারবাইন শুধু চলছে, আমার কাছে যা খবর 20 মেগাওয়াট। তবে নিজের উৎপাদন নেই, অন্য থেকে বিদ্যুৎকে নিয়ে বিক্রি করছে, দেনাগ্রস্ত হচ্ছে, মানে কোম্পানিটাকে শেষ করে দিচ্ছে। এই উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করেই প্রফিট হতো, এটাই ক্রস সাবসিডি হতো, এটা দামটা একটা জায়গায় দাঁড়িয়ে থাকতো। এই উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি হতো, বাংলাদেশকে আমরা দিতাম, এবং বাংলাদেশের সঙ্গে কি ব্যাপার সেবার হয়েছে কি এগুলো আমরা বলতে পারবো না। আমাদের সম্পর্কে তো কোনো সমস্যা হয়নি, আমরা যে এটা দিতাম টাকাও পেয়ে যেত, এখন টাকা পায় না, কি ব্যাপার সেবার এগুলো বুঝতে পারছি না। এবং খুব কারেক্টলি বলেছে, এই যে বিদ্যুৎ কর্মী ইউনিয়নের নেতা বললেন, এবং এর আগে শঙ্কর দত্ত বললেন, 5টা ডিবি চা দিয়েছ, যে 2টা কোম্পানি এসছে, শুরুতেই কিন্তু CI2 সব বিদ্যুৎ কর্মী ইউনিয়ন বিক্ষোভ দেখিয়েছে, কোঅর্ডিনেশনও বিক্ষোভ দেখিয়েছে যে এটা স্টপ করো, এটা সর্বনাশ করছো, সরকারি প্রপার্টি বেসরকারিতে দিয়ে দিচ্ছে। এখন যে এই কোম্পানিটা গেল চলে, টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা শর্ত এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্ট অনুযায়ী এটা কিসের টাকা জানেন? এরা বিদ্যুৎটা নিত নিগম থেকে, প্রাইভেট কোম্পানি থেকে না। চালাকি বুদ্ধিটা এই জায়গায়, তারা যদি প্রাইভেট কোম্পানি থেকে ডাইরেক্ট বিদ্যুৎটা কিনে আনতো তাহলে তাকে টাকা পে করতে হতো। এখানে এই বিদ্যুৎটা নিগম কিনে নিগম থেকে নিয়ে যেত ওই প্রাইভেট কোম্পানি, আর প্রাইভেট কোম্পানি বিক্রি করে কনজিউমার থেকে টাকা নিয়ে, টাকাটা নিয়ে হাওয়া হয়ে গেছেন 150 কোটি টাকা, 150 কোটি করে মামলা করেছে কিনা কোনো খবর নেই, তাদের গ্রেফতার করেছে কিনা কোনো খবর নেই। কিন্তু এই টাকাটা কার টাকা? এটা কিন্তু কনজিউমারের টাকা, জনগণের দেওয়ার টাকা। এই টাকাটা তুলে হাওয়া হয়ে গেলেন, অ্যাসেটটা ব্যবহার করে, কোনো মেনটেন্স করেনি, কিচ্ছু করেনি। এমনকি যারা কর্মচারী তাদের আন্ডারে কাজ করতেন তাদের বেতনও দেয়নি অনেকে। এখানে আগরতলা, এই আগরতলা শহর এটা সবচেয়ে প্রফিটেবল, সিটিএল লাগে, এটা সবচেয়ে প্রফিটেবল এই আগরতলা শহর। এই আগরতলা শহরের এখন মেনটেন্যান্সটা দিয়ে দিয়েছে একটা বেসরকারি কোম্পানিতে। আপনি পত্রিকায় দেখবেন যে এটাও জয়নগরে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। এই অল্প 4,000, 5,000, 6,000 টাকা দেয়, এই টাকাটাও সারাদিন কাজ করে, এই টাকাটাও দেয় না। কিন্তু নিগম থেকে বিল করে তারা মেনটেন্যান্সের এগেস্টে যে কন্ট্রাক্টটা নিয়েছে,
নিগম থেকে বিল করে এই টাকাটা কিন্তু প্রাইভেট কোম্পানি নিয়ে নিচ্ছে। আর প্রাইভেট কোম্পানির আন্ডারে যে কর্মচারীগুলো কাজ করে তারা পয়সা পায় না। এই চলছে, এই অরাজকতা চালিয়ে যাচ্ছেন। কতদিন চলবে এটা? কৃষির কথা বলেছেন, কৃষি শুধু পানীয় জল, আমাদের রাজ্যে পানীয় জল সাধারণত পয়সা নেওয়া হয় না, সামান্য একটা টাকা ধরা থাকে, তাও নগর এলাকায়, গ্রামাঞ্চলে তেমন কিছু দেয় না। সরকারি সাবসিডাইজ করে বিদ্যুতের বিলটা সবটা গভর্নমেন্ট দিয়ে দেয়, আমাদের সময় এটা ছিল। এবং এই পানীয় জলের ক্ষেত্রেও আরেকটা রেট ছিল খুব কম, সাবসিডাইজ রেট, এটারও তো 12টা বাজিয়ে দিয়েছেন। ইরিগেশনের যে কথা বলেছিলেন একটু আগে বলেছে, আলোচনা করেছি ইরিগেশনে, পাম্পগুলো যেগুলো, অধিকাংশ পাম্প এখন গিয়ে অচল হয়ে গেছে। এবং কয়েকদিন আগে কৃষক সভা, গত পরশু দিন আগের দিন বোধহয় কৃষক সভা তারা মিছিল করে গিয়ে ডেপুটেশন দিয়েছে যে এখন গিয়ে এই সিজনে যদি বড় ফসলের জন্য জমিতে জল না দেওয়া হয় বা সবজি চাষের জন্য কৃষকের অবস্থাটা কি দাঁড়াবে? অধিকাংশ পাম্প অচল হয়ে গেছে। আর ওইদিকে ড্রিঙ্কিং ওয়াটারের যে সোর্সগুলো, হাজার হাজার কোটি টাকা আপনারা জানেন ড্রিঙ্কিং ওয়াটারের জন্য এসছে, সেই টাকা খরচ হয়েছে। একজন মন্ত্রী হিসাব দিয়ে দিলেন, সরকার থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে 84% মানুষের নাকি বাড়ি বাড়ি কানেকশন দিয়ে দিয়েছে। তাই যদি ঘটনা হতো, প্রতিদিন রাস্তার উপর চলছে, কলসি নিয়ে মহিলারা রাস্তায় বসে আছেন, জল দাও, জল নেই, পাইপ লাইন আছে, জল নেই, ট্যাপ পয়েন্ট আছে, জল বেরোয় না, ডিপ টিউবওয়েল আছে, জল উঠে না, তো কি হলো ব্যাপার সেবার? চরম দুর্নীতি, কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এবং এই সম্পর্কে মানুষ এখন জবাব চাইছেন যে এটা কি হচ্ছে, এটা জবাব চাইছেন মানুষ। এই জবাব তো তাদেরকে দিতে হবে। ইরিগেশনের পাম্পগুলো খারাপ, এগুলো রিপ্লেসমেন্টে কোনো ব্যবস্থা নেই, এগুলো বললেই খারাপ। ওই তো আচ্ছা বলুন তো, এই যে কাণ্ডটা ঘটালো গতকাল বর্ডার এলাকায়, এটা জানেন যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, আমাদের যে জয়নগর বর্ডার এলাকাটা শহরে, এখানে জলের পাম্পগুলো থেকে ঠিকমতো জল পায় না, ভিতরে যে রাস্তাগুলো খুব খারাপ অবস্থা, কোনো মেনটেনেন্স নেই, আর সঙ্গে বিদ্যুৎও ঠিকমতো যায় না এই সমস্ত এলাকায়। এই 3-4টা দাবিতে একটা পথসভা করছিল, পুলিশকে আগাম জানিয়েছে, পুলিশ গেলেন না, মিটিংটা চলছিল, হঠাৎ করে এসে এটা নেতৃত্ব, তাহলে কি দাবিও জানাতে পারবো না, আমার জল নেই, জল চাই বলতে পারবেন না, বিদ্যুৎ নেই তাও বলতে পারবেন না। এটা কি কি সরকার চলছে? এভাবে কি বুক স্তব্ধ করে রাখা যাবে? মানুষের কাছে যদি আমরা যেতে পারি, পারছে কি? পারছে না, রক্ত ঝরাচ্ছে, ঘরে আটকিয়ে রাখতে পারছে না। এ তো দেখলেন কয়েকদিন আগে একটা দলের সমাবেশকে আটকানোর জন্য মাঠ দেবেন না, ঠিক আছে, এই মাঠ দেবেন না, স্কুল মাঠ চেয়েছে এটাও দেবেন না, রাস্তা চেয়েছে এটাও দেবেন না। যদি না দেন তাহলে রাস্তার উপর দাঁড়িয়ে মিটিং করব। শেষ পর্যন্ত জনগণ তো রাস্তার উপর দাঁড়িয়ে মিটিং করলেন, আটকাতে পেরেছেন? গাড়ি বন্ধ করে দিয়েছেন, অটো বন্ধ করে দিয়েছেন, মানুষকে আটকাতে পেরেছেন? যতদিন পর্যন্ত এই অত্যাচার মেনে নেবেন, এই নিপীড়ন মেনে নেবেন, ততদিন পর্যন্ত আপনার মাথার উপরে চেপে বসবে। আর আপনি যদি প্রতিবাদী হন, আপনি যদি একটু সাহস করে এগিয়ে আসেন, পিছু হটতে বাধ্য। শক্তি আমাদের, কিন্তু সেই মানুষগুলোর কাছে আমাদের যেতে হবে, বুঝাতে হবে, প্রতিটা বিষয় বুঝাতে হবে। এই যে সুদীপ দত্ত যে বিষয়গুলি আলোচনা করেছে, এগুলো তো তথ্যভিত্তিক, একটাও কিন্তু নিজের বানানো না। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রতি বছর রিপোর্ট বের হয়, সেই রিপোর্টকে কোট করে কিন্তু এই বক্তব্যটা রেখেছেন। এমন না যে সুদীপ দত্ত একজন বামপন্থী আন্দোলনের কর্মী বানিয়ে এটা দিয়েছেন, না, সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিপোর্ট, সেই রিপোর্টগুলোকে কোট করে কিন্তু আলোচনা করেছে, কোট করে। তো এই বিষয়গুলি কি পত্রিকা ছাপে? অনেক অধিকাংশ সংবাদপত্র তার ধারে কাছেও যায় না, এই আলোচনার ধারে কাছেও যায় না। কাজে সংবাদ মাধ্যমকেও
এই বিষয়গুলি যাতে না ছাপে, না বলে, তার জন্য যা করণীয় সবটা করছে। তো এইটাকে আমরা কিভাবে মোকাবিলা করব? আমাদের মোকাবিলার রাস্তা একটাই, মানুষের কাছে যেতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে, বুঝিয়ে বলতে হবে কি ধরনের আক্রমণ ভবিষ্যতে অপেক্ষা করছে। শুনছি কিন্তু স্মার্ট মিটার নিয়ে খালি কথায় কথায় বলছে দাম বাড়েনি, দাম বাড়েনি, দাম বাড়েনি, দাম বাড়েনি। আর বামফ্রন্টের সময় বলছে 146% দাম বেড়েছে। যদিও এটা তথ্যটা ঠিক না, তবু আমি বলছি ঠিক আছে, তোমার তথ্য ঠিক, মন্ত্রীর উদ্দেশ্যেই বলছি আমি। 146% দাম। আপনারা জানেন কিনা 2003 সাল 2004 সালের 31শে ডিসেম্বর এটা ছিল সরকারি তথ্য। ইচ্ছা হলে দাম, মানুষ ইচ্ছা করলে 2-4 টাকা দিতেন বিদ্যুতের দাম, আর নাহলে দিতেনই না, প্রায় ফ্রি বিদ্যুৎ ব্যবহার করতেন অনেকটা। যখন কোম্পানি হলো, স্বাভাবিক কারণে কোম্পানি তার নিজের আয়ে চলতে হবে, তো দাম, যার কোনো দামই ছিল না তার দাম যদি 5 টাকার জায়গায় 1 টাকা নেয়, তাহলে 100% হইল না। বুঝতে পারছেন? আগে তো একটু প্র্যাকটিক্যালি 2004-এর ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এটা তো গভর্নমেন্ট, তখন তো নিগম ছিল না। সেন্ট্রাল গভর্নমেন্টই বলে দিয়েছে যদি এপি ডিআরপি স্কিম পেতে হয়, সেন্ট্রালের থেকে 1 টাকা পেতে হয়, এটাকে কোম্পানিতে নাও। আমরা বাধ্য হলাম কোম্পানিতে নিতে। গেল, এরপরে গিয়ে বলছে ডিস্ট্রিবিউশনটাকে আলাদা করো, ট্রান্সমিশনটাকে আলাদা করো, এবং সঙ্গে ওই জেনারেশনটাকে আলাদা করো। বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওই 3টা প্রজেক্টের টাকা যখন আটকিয়ে দিয়েছে, আমরা বললাম ঠিক আছে করতে হবে। অ্যাটলিস্ট শেষ পর্যন্ত চাপে পড়ে 2016-তে গিয়ে আমরা জেনারেশনের জন্য আরেকটা কোম্পানি খুলে দিয়েছি, কিন্তু লোকগুলোকে নিগমের, তার এমডি, তার স্টাফ নিগম থেকে বেতন পায়, জেনারেশন কোম্পানি কি করে যাবে? টাকা পাওয়া যাবে না ওই যে 3টা প্রজেক্টের জন্য। কারণ জেনারেশন থেকে যে লাভটা আসে, এই যে বলছিল ডম্বুর, ওই প্রজেক্টের নাম হলো ডম্বুর, ওই যে জলবিদ্যুৎ, শুনলে আশ্চর্য হবেন, এটা কত পয়সা দেননি, 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ মাত্র 65 পয়সা। বুঝতে পেরেছেন? 65 পয়সা। তো এটা প্রফিটেবল না। এটাকে যদি বাঁচিয়ে রাখতে পারি, কনজিউমার উপকৃত হবে না, রাজ্যবাসীই তো এটা উপকৃত হবে। এটা তো বাঁচিয়ে রাখতে হবে না, এটাকে ধ্বংস করে দাও। আমরা যে স্টেট থেকে যে বিদ্যুৎটা উৎপাদন করছি বরমুড়া রুখিয়া, এটা কস্টিং কত পড়ে? এটা কস্টিংও 2 টাকার নিচে পড়ে। গ্যাস দিয়ে যেটা আমরা করছি বিদ্যুৎ 2 টাকার নিচে। তো আমি কেন 8 টাকা, 10 টাকা, 9 টাকা দিয়ে বিদ্যুৎ কিনে এনে তার সঙ্গে কর্মচারীদের বেতন, ইঞ্জিনিয়ারের বেতন, মেনটেনেন্স কস্ট এটাকে ধরে 12 টাকায় বিক্রি করব? এই তো চলছে দেশে। এই শুরুয়াত হয়েছে গুজরাট থেকে। গুজরাটের যতগুলো কোম্পানি ছিল সব বেসরকারিতে দিয়ে এখন 12 টাকা 13 টাকা করে সেখানে গুজরাটে মানুষ বিদ্যুৎ কিনছে। এই তো করছে, বাধ্য করছে এদিকে নিয়ে যাওয়ার জন্য। আগের গভর্নমেন্ট বাধা দিয়েছে, মানেননি, এবং এটার ভিত্তিতে চলেছে একটা প্রফিট, নো লস নো গেইন, এমনকি ডিভিডেন্ডও দিয়েছে গভর্নমেন্টকে, ডিভিডেন্ডও দিয়েছে লাভ করে, 1 টাকাও গভর্নমেন্ট থেকে নেয়নি। আর সেই কোম্পানি এখন বিরাট লসে পড়েছে। এটা কি? এটা হলো ওই যে বলেছে পরিচালনগত ত্রুটি, আর না হলে আত্মসাৎ। দুটোর একটা হবে নাকি? দুটোর একটা তো হবে। কারণ তারাই বলছে কনজিউমার থেকে টাকা আদায় বেড়েছে, দামে 1-8টুকু বাড়িয়েছে। আর দাম যে বেড়েছে এটা তো সবাই বুঝতে পারছেন। আগে 2018 সাল পর্যন্ত যে বিলটা দিতেন, এখন যে বিল দেন প্রায় ডাবল হয়ে গেছে। দামই যদি না বাড়ে তাহলে আমরা বিলটা ডাবল হলো কেন? এর উত্তর নেই কিন্তু তাদের কাছে। অ্যাকচুয়ালি বিদ্যুতের ট্যারিফে খেলতে বলতে কোনো অসুবিধা নেই। অনেকগুলো বিষয় আছে প্রত্যক্ষ না পরোক্ষ হবে। এটা কি জানেন? সুকৌশলে কনজিউমারের উপরে পাস করে দেওয়া হয়। যেমন ধরুন, এটা রেগুলেটরি কমিশনের কাছে যেতে হয় না, ইন্টেরিয়াম বললে সেখানে গ্যাসের দাম যেমন বাড়ে কনজিউমারের উপরে পাস করে দেওয়া যায়, কয়লার দাম বাড়লে কনজিউমারের উপরে পাস করে দেওয়া যায়, তারপর উৎপাদন খরচ বাড়লে কনজিউমারের উপর পাস করে দেওয়া যায়,
ট্রান্সমিশন খরচ বাড়লে কনজিউমার উপরে পাস করে দেওয়া হয়। এই কায়দায় কিন্তু এগুলো আদায় করে নিয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। এই কায়দায় কিন্তু এগুলো সমস্ত আদায় করে নিয়ে যাচ্ছে। এই উত্তর তো তাদেরকে দিতে হবে, এই কথার উত্তর তো তাদেরকে দিতে হবে। এই উত্তর চাইলেই খারাপ, এই উত্তর চাওয়া যাবে না। লোক সংখ্যা নিগমের অবস্থাটা কি? মার খাচ্ছে কে? ওই যে মিনিস্টার থেকে, এখানকার এমডি থেকে যারা, তারা তো অফিসে বসে আছেন। নিচে যারা কল অফিসে বসে আছেন, 3 দিন 4 দিন বিদ্যুৎ নেই। প্রাকৃতিক দুর্যোগে এটা হতেই পারে। পাবলিক যখন সেখানে তার লোক নেই, কিচ্ছু নেই, তো কি করে বিদ্যুৎটা দেবে? এবং বিদ্যুৎটা দেওয়ার মতো অবস্থা তো নেই। এবং সেখানে গিয়ে কিভাবে এই বিদ্যুৎ দেবে? এবং স্বাভাবিকভাবে এই বিদ্যুৎটা দেওয়ার ক্ষেত্রে তখন যে সমস্যাটা হয়, ওই কনজিউমাররা গিয়ে খুব দিকে ওই যে অফিসে যে বসে আছেন তাকে মারধর করে, তার রক্ত ঝরায়। কত স্টাফ বিদ্যুৎ কর্মী ইউনিয়নের নেতৃত্ব জানেন? সাধারণ বিদ্যুৎ কর্মী, তাদের অফিস ভাঙচুর হয়, তাদেরকে মারপিট করে, অথচ কোনো জবাব তারা দেবে না। লোক নেই, কিচ্ছু নেই, কি করে চালাবে? কনজিউমার বাড়ার সাথে আমরা যদি নিগমে থাকার সময় যে আমরা প্রচুর রিক্রুট করেছি নিগম থেকে, আপনারা জানেন, ইঞ্জিনিয়ার এবং গ্রুপ ডি ক্যাটাগরির যারা লোক, লাইনের যারা স্টাফ, টেকনিক্যাল স্টাফ, এদেরকে নিয়োগ করা হয়েছে। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একটা নিয়োগ নেই, একটা নিয়োগ নেই। এই অবস্থায় নিয়ে নিগমকে পৌঁছে দিয়েছে। এই পরিস্থিতিতে সংকট আরো ঘনীভূত হবে, আরো বাড়বে। আমাদের আজকে যারা এই বক্তব্য শুনেছেন বা এই আলোচনা শুনেছেন, আমি অনুরোধ করব যে এই আলোচনা, মানুষের মেমোরি বেশিক্ষণ ধরে রাখা যায় না যদি তার কোনো নাড়াচাড়া না থাকে। আমি অনুরোধ করব, যা শুনেছেন, যা জেনেছেন, এটা সাধারণ কনজিউমারদের কাছে, আর আপনার বন্ধু বান্ধব পরিবার যারা আছে তাদের সঙ্গে একটু ডিসকাশনে যান, ঘন ঘন একটু আলোচনা করেন বিষয়টা। তাহলে কি হবে, আপনার মেমোরিতেও বিষয়টা থাকবে, আর মানুষের কাছেও এই সরকারের মুখোশটা আমরা খুলে ধরতে পারবো, এবং তারা যে মানুষকে বোকা বানানোর যে চেষ্টা করছে এটাও তুলে ধরতে পারবো, এবং মানুষকে এডুকেট করার মধ্য দিয়ে, প্রতিরোধটাকে শক্তিশালী করার মধ্য দিয়ে এটাকে আটকাতে হবে। বিদ্যুৎ এটা সভ্যতা বিকাশের প্রধান শর্ত, এটাকে বাদ দিয়ে এক কদম আপনি এগোতে পারবেন না। এআই বললেন, আর ওই আপনার এই যে এটা কি মোবাইল বলুন, যাই কিছু বলুন, সবই অচল যদি বিদ্যুৎ না থাকে। অচল হয়ে যাবে না সব? যদি না থাকে সবই তো অচল হয়ে থাকবে। এই অবস্থা। আর এখন তো আরেকটা বাজিমাত চলছে, একেবারে ফাটিয়ে বিজ্ঞাপন, কোটি কোটি টাকা খরচ করে ফেলছে। আপনাদের রাজ্যে নাকি কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ এসছে, ওই আসবে ওই সোলার এনার্জি। এ তো আমরা আগেও দেখেছি, এখনো আছে। বামের আমলেও ছিল, এটা বামের আমলেও ছিল। হ্যাঁ, এটা থাকার দরকার, অস্বীকার করছি না, কিন্তু এটাই কি একমাত্র পথ? এটাই একমাত্র সমাধান দিয়ে দেবে? আমরা সুদীপ দত্ততে আলোচনা করে সহজ সরল ভাষা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু মন্ত্রী যেভাবে উপস্থাপিত করছেন, বরমুড়া বন্ধ করে দাও, রুখিয়া বন্ধ করে দাও, তারপরে গিয়ে ওই আপনার এই সঙ্গে ওই ডুম্বু বন্ধ করে দাও, দরকার নেই। অর্থটা কি? আগামী দিন একটা লোডশেডিং আসছে, এমনকি শেয়ারগুলো পর্যন্ত গোপন করছে। আপনাদের জানার জন্য বলছি, এখান থেকে যে এই বঙ্গাইগাঁও, এই যে আপনাদের এখান থেকে যে লাইনটা গিয়েছে আমাদের পাল্লাটানা, 7টা স্টেট এখান থেকে বিদ্যুৎ পায়, 7টা রাজ্য। আমরা একটা মাত্র শেয়ার এনে পাই পাল্লাটানা থেকে। মজার ঘটনা হলো কি, এটার মধ্যে ট্রান্সমিশন লাইনটা যখন করা হবে, কে করবে? আমরা বললাম নো, আমাদের স্টেটের জায়গা আমরা দিয়েছি, আমাদের কথা শুনতে হবে, এখানে প্রাইভেট কোম্পানি এন্ট্রি নেওয়া যাবে না। তখন গিয়ে পাওয়ার গ্রিড একটা লায়ন শেয়ার নিলেন, এটা নিয়ে প্রচন্ড মানে আমাদের সঙ্গে 2 ঘন্টা, প্রায় 2 বছর ধরে দর কষাকষি হয়েছে। আর আমরা বললাম, আমরা স্টেট গভর্নমেন্টের 7টা স্টেটকে অফার দাও, তারা এটাতে শেয়ার নেবে। টাকা তো মার্কেট থেকে করা হবে, বড়ই কোনো অসুবিধা নেই। আমরা 10 কোটি টাকা দিয়ে একটা শেয়ার নিয়েছিলাম, এটা এই যে প্রজেক্ট, এটা 10 কোটি টাকা।
3 বছরে এটা লাভ এসে গেছে 12 কোটি টাকা, বুঝতে পারছেন? আমি জানি এখনো তো প্রতি বছর টাকা আসছে, এটা কিন্তু গোপন রাখছে কত টাকা প্রফিট আসছে। ইনভেস্টমেন্ট 10 কোটি, প্রফিট এসছে 12 কোটি। এটা বামের আমলের কথা আমি বলছি, কিন্তু 16, 17, 18-তে প্রফিট এসছে। তো এই জায়গাগুলিতে যদি না ঢুকা যায়, আপনি এই কোম্পানি ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কিছু লস থাকবেই, এটা কি করে আপনি কভার করবেন? তার জন্য চিন্তা ভাবনা যুক্ত করতে হবে তো না। ওই পাল্লাটানা প্রজেক্টের মধ্যে আমরা শেয়ার চেয়েছিলাম 10%, দিলেন না আমাদেরকে। প্রচন্ড আমাদের সঙ্গে ঝগড়া হয়েছে, আমরা বলেছি না এখানে 10% শেয়ার আমাদেরকে দাও। যদি আজকে 10% শেয়ার নিতে পারতাম, এখান থেকেই বৎসরে ইনকাম আসতো 300 থেকে 400 কোটি টাকা লাভ আসতো, নেট লাভ আসতো। মাত্র দিয়েছে কত জানেন? 0.5, 1%ও না। আমাদের ঝগড়া করার পর আমাদেরকে 0.5 শেয়ার দিয়েছে পাল্লাটানা প্রজেক্টে। এটার তো কিছু প্রফিট পাওয়া যায়। এই তো অবস্থা এগুলো। এই ভাবনা কোথায়, এই চিন্তা কোথায়? আসল কথা হলো সম্পত্তিটাকে ধ্বংস করে দেবো, সবকিছু ধ্বংসের কিনারে নিয়ে যাব। ধ্বংসের জন্যই তো নরেন্দ্র মোদী, আর ধ্বংসের জন্যই এখানে তারা আছেন। কাজে এদের হাতে নিরাপদ না। এই বিষয়গুলি চিন্তা রেখে আবারও আমি অনুরোধ করব, প্রচারে যান, আলোচনায় যান, প্রতিটা সংগঠনে আমাদের আলোচনাতে নিয়ে আসতে হবে এই বিষয়গুলি, মানুষকে বুঝাতে হবে। যদি আমরা বুঝাতে পারি, মানুষ আমাদের সঙ্গে থাকবে, বিশ্বাস আমাদের আছে।